হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে হায়দার ভাইকে নিয়ে এসেছি। তো আমরা আজকে হায়দার ভাইয়ের যে কোনো একটি স্মরণীয় একটা ঘটনা সম্পর্কে আমরা জানতে চাবো, যে হায়দার ভাইয়ের জীবনের একটা স্মরণীয় যে কোনো একটা ঘটনা আমাদেরকে আজকে হায়দার ভাই শোনাবেন। ঠিক আছে দর্শক, রোমন ভাই আমার খুব কাছের লোক। আমরা আজকে ঘুরতে আসছি অবশ্য গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমরা এর ভেতরেই আছি, এর ভেতরে একটা প্লেসে আমরা বসে আছি। পরিবেশটা খুব সুন্দর। আসলে এমন একটা সময়ে রোমন আমার কাছে জানতে চাইছে আমার জীবনের স্মরণীয় ঘটনা। আসলে প্লেসটা খুব সুন্দর, ওয়েদারটাও খুব একটা চমৎকার ওয়েদার। এরকম ওয়েদারে আসলে এগুলো জানতে চাওয়া বলা ভালো লাগে। কিন্তু স্মরণীয় ঘটনা বেশ কয়েকটা আছে রোমনের কাছে। আমি জানতে চাইবো রিসেন্ট ঘটে যাওয়া নাকি পূর্বের? না, আমরা যেহেতু জানতে চাচ্ছি রিসেন্ট যেটা হয়েছে সেটাই বলেন। রিসেন্ট আমরা নেক্সট কখনো আপনাকে জানতে চাইলে আমরা মানে পুরো অনেক আগের যে ঘটনা সেটা আমরা পরে শুনবো। এখন আমরা রিসেন্ট যেটা হয়েছে রিসেন্ট সেটা আমরা খুব একটা স্মরণীয় ঘটনা, একদম আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা রিসেন্ট কয়েকদিন আগেই ঘটে গিয়েছে। সে ঘটনাটা বলি, ছোট করে বলি। ঘটনাটা হচ্ছে, আমার কাছে হঠাৎ করে একটা কল আসে। সেই দিন সম্ভবত শনিবার ছিল। ঢাকা থেকে এক ছেলে আমাকে কল দিয়ে বলল যে আমার বাবা মা, আমার বোন, আমার ভাগিনা সবাই অসুস্থ, হাসপাতালের ওখানে যা শুয়ে আছে, আপনি যদি একটু যা হাসপাতালে তাদেরকে ভর্তি করে দিয়ে আসতেন। আমি এখন ওই দিন তো আমার ছুটি, অফিস ছুটি। আমি বললাম হ্যাঁ, আমি তো বাসায় আছি, আচ্ছা আমি যাচ্ছি। সময় তখন প্রায় 12টা বাজে। আমি হাসপাতালে গেলাম, যা দেখলাম যে হ্যাঁ, তারা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তাদেরকে যা জিজ্ঞেস করলাম, তারা বললো যে পুলিশ আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমার ছেলে ত্রিপল লাইনে কল দেওয়ার পর পুলিশ আমাদের এলাকায় গেছে, পুলিশ আমাদেরকে ভ্যান ভাড়া করে দিচ্ছে, আমরা এখানে আসছি, এখানে কিছুক্ষণ পরে পুলিশ আসবে। আমি বললাম যে আমি কি হেল্প করতে পারি? বলে হ্যাঁ, আমাদেরকে যদি একটু হাসপাতালে ভর্তি করে দেন তাহলে ভালো হয়। তারপর আমি ওদেরকে নিয়ে হাসপাতালে গেলাম। জরুরি বিভাগে যে ডাক্তার আছে, ডাক্তারকে বলে আমি পুলিশ কাছে ভর্তি করে দিলাম। যেহেতু ওদের সাথে কেউ নাই, ওই জন্য যে সাথে যায় তাকে কিন্তু সাইন দিতে হয়। ডাক্তাররা তার সাইন নাই যে আপনি সাথে আসছেন, আপনি ভর্তি করে দিয়েছেন, আপনি সাইন দেন। আমি ওদেরকে ভর্তি করে 2জনকে ভর্তি করেছি। এমন সময় আর 4জন ভর্তি হয় নাই, তারা ছোট, কিন্তু অনেক তারা মারপিট খাওয়া। মনে করেন যে যে পক্ষই ওদেরকে মার দিচ্ছে, এদের পরিকল্পনা মাফিক এদেরকে এতটা মার দিচ্ছে, কিন্তু এদের কোথাও কোনো রক্তপাত হয় নাই, কিন্তু তারা প্রচুর মার খেয়েছে। তারা উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, মনে করেন যে ব্যথায় একদম কাতর। তারপর দেখলাম যে পুলিশ বড় গাড়ি নিয়ে চলে গেছে, যা ওদের খোঁজ করতেছে। পরে আমি গেলাম, আমি যা বললাম যে হ্যাঁ, আমি 2জনকে ভর্তি করে দিচ্ছি। ওরা কাগজ দেখলো, দেখে বলে যে ঠিক আছে, আপনি ভর্তি করে দিয়েছেন, ভালো করছেন। তারপরে আমি ভর্তি করে দিয়ে আমি বাসায় চলে গেলাম। পরের দিন রাত 10টায়, সেদিন 28 তারিখ রাত 10টা, আমি আমার এক ব্যক্তিগত কাজে আমি থানায় গেছি। রাত 10টার পর আমার সাথে সাথে একটা লোকও গেছে। ওই লোকটার বাসা আমার বাসার 1/4 কিলো ডিস্টেন্স হবে। একটু মুন্সি টাইপের লোক, 2-4টা দাড়ি আছে মাথায়, এবং 2-4টা দাড়ি হলো মুখে, আর মাথায় হলো টুপি, আর একটা বড় ধরনের আলখাল্লা একটা পাঞ্জাবি, হুজুর টাইপের। হ্যাঁ, আমার বাড়ি থেকে 1/4 কিলো ডিস্টেন্স ওনার বাড়ি। উনি আমার সাথে সাথে ঢুকলো। আমি তো আর, আমার কাজে আমি যাচ্ছি, হয়তো ওনারও কোনো কাজ থাকতে পারে, যাচ্ছে। আমি যেই মনে করেন যে ডিউটি অফিসারের রুমের পাশে ওই জায়গায় উঠছি, উনি আমার পিছে পিছে যা, উনি এসআই কে বলতেছে এই যে 2 নম্বর আসামি, এনাকে ধরেন।
আর সঙ্গে সঙ্গে কয়েকজন কনস্টেবল ইয়েটি আসি আমাকে ধরলো। আমি বললাম যে আমাকে কেন ধরতেছেন? ও বলে যে এই মুরব্বী আপনার নামে মামলা দিছে। বললাম যে কিসের মামলা? ওরা বললো আমরা তো জানি না, উনি তো মামলা দিয়ে আপনার সাথে সাথে আসছে। বললাম যে আমি তো কারো কিছু করি নাই, আমার আবার কিসের মামলা? আমাকে আবার কি 2 নম্বর আসামি, আমাকে আবার ধরে দিবে কি? আমি তো বুঝতেছি না কিছু। আমি মনে করেন যে আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ে গেলাম। মানে হয় না যে স্বেচ্ছায় কে আসে ধরা দেয়, সেরকম দশা আপনার হয়ে গেছে। কারণ আমি তো যে আশ্চর্য। আপনি জানেনই না যে আপনার মামলা হয়েছে না 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 না, বা আপনি যে কি অপরাধ করছেন, কিন্তু আপনাকে আম, তারা মানে ধরতেছে আর কি। হ্যাঁ আমি তো নিজে বিষয়টা গেলাম, কেমন একটা অবস্থা হয়ে গেল। আমি তো নিজে গেলাম যে আমার নামে একজন মামলা দিবে, সেটা আমি জানবো না? কি জন্য মামলা দিবে আপনারা তদন্ত করবেন না? একজন এসে মামলা দিল, আপনারা তদন্ত ছাড়াই কি মামলা নেবেন? আর একজন নিজের কাজে আসলে তাকে থানাতে ধরবেন আপনারা? কারণ আপনাকে ধরতে হবে। ও ওই জায়গায় আবার ওসি আসলে ওসি এসে বলে যে আপনার নামে যেহেতু মামলা দিচ্ছে আপনাকে ধরতে হবে। তারপর ওরা আমাকে ধরলো, ধরে নিয়ে যা ইয়েতে ভরালো, ওদের হাজতে ভরালো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে একই ব্যাপার, এ কি বাংলাদেশে কি কোনো আইন আছে? আর পুলিশ কি এগুলো ব্যবসা করে নাকি? আপনি একটা কাজে গেলে আমি আইন কানুন সম্পর্কে কিছু বুঝলাম না আসলে কি। মানে একটা কাজে গিয়ে আপনি আর একটা কাজে মানে ফাদারের জি জি পিছনে জি পড়ে জি জি গেছেন। জি আমি মনে করেন যে আশ্চর্য হয়ে গেলাম যে এটা কোন ব্যাপার? এভাবে কোনো মানুষকে ধরে? আর এইভাবে কি কোনো মামলা নেয়? মানে তার সম্পর্কে কোনো তদন্ত নেই, এমনি একজনের নামে মামলা দিল, তদন্ত না করে তাকে ধরে দিল এবং তাকে ধরিয়ে ভরাইলো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যদি আপনাদের আইন থাকে, এইরকম আইন থাকে তাহলে আমাকে ধরেন। তারপরে তারা আমাকে ধরলো, ধরিয়ে ভরাইলো। পরের দিন কোর্টে ম্যাজিস্ট্রেট বসবে, কিন্তু একটা পার হয়ে যায়, নিয়ে যায় না। আমি আবার কনস্টেবলকে বললাম যে আচ্ছা এখান থেকে কখন নিয়ে যায়? মানে আমার তো কোনো অভিজ্ঞতা নেই ওইগুলো সম্পর্কে। আমি জীবনে আমার নামে কেউ মামলা দেয় নাই, বা আমি জীবনে কারো নামে কোনো মামলা দেই নাই। পুলিশ আমাকে কখনো ধরেও নেই, বা আমি ওগুলো সম্পর্কে জানিও না। এই দিন হলো এট ফার্স্ট। তারপর ধরলো। আচ্ছা, আপনি তো যেহেতু ফার্স্ট টাইমে জেলে গিয়েছিলেন এবং জেলের ভিতরটাও দেখছেন, আর আসলে আমাদের দর্শকদেরকে একটু জানাবেন যে সেখানকার পরিবেশটা কেমন? পরিবেশটা আসলে একটা চমৎকার পরিবেশ। পরিবেশটা একটা বিনোদন পার্কের মতো, জেলখানার ভেতরে পরিবেশটা। আসলে প্রথম দিন যেদিন গেলাম, প্রথমে গেটে চেক করা হয় যে আসলে কিছু আছে কিনা। আমার কাছে কিছু টাকা ছিল, আমাকে তো হঠাৎ করে ধরছে। আমার কাছে 5,388 টাকার মতো ছিল। তো আমার 5-7 জনকে বলছে যে টাকা থাকলে জমা দাও, আমাকে কিন্তু বলে নাই। আমি আবার টাকা যেহেতু আমাকে বলেনি, আমার থাক, আমি যদি ভেতরে যা কিছু কিনা খেতে পারি। আপনি টাকা নিয়ে গেছিলেন? যেহেতু আমি না নিয়ে যেতে পারি না, আমি এটা ভাবতেছি। তারপরে আবার বলতেছে যে কারো কাছে কোনো টাকা পয়সা কিছু থাকলে জমা দাও। আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি এর আগে আসছিলেন? বলে হ্যাঁ। টাকা জমা দিতে? হ্যাঁ টাকা থাকলে জমা দেন। পরে কি টাকা ব্যাক দিছে? পরে পুরো টাকাটা আমি জমা দিচ্ছি। দর্শক, আমরা একটু বিরতি নেব, আজান দিচ্ছে, আজানের পরে আমরা আবার আমাদের হায়দার ভাইয়ের কাছে আমরা সম্পূর্ণ ঘটনাটি শুনবো। আমরা বাকি অংশটুকু আমরা হায়দার ভাইয়ের কাছে শুনবো যে জেলের ভিতরের পরিস্থিতি কেমন হয় এবং সেখানের পরিবেশ কি রকম। তারপর আমি টাকাগুলো জমা দিলাম। জমা দেওয়ার পর ভেতরে ঢুকেলো। ভেতরে যখন আমি ঢুকি তখন 2 তলা, ওখানে 3টা ভবন আছে। পদ্মা ভবন, যমুনা ভবন, আর একটা ভবন আছে। এই যমুনা ভবনের উপর থেকে এক ভাই জানলা থেকে আমাকে দেখছে, দেখিয়ে সে নিচে নেমছে, নামিয়ে আমাকে হাত দিয়ে ডাকতেছে। আমি আবার পুলিশকে বলতেছি ভাই ওনার সাথে একটু দেখা করবো। তো উনি বলতেছে ভাই এখন না, আপনি পরে দেখা করেন, বুঝছেন।
যে আপনি একটু পরে দেখা করেন, আপনি আগে ওখানে যান। পরে ওখানে গেলাম, ঘরে যা ওরা হিসাব পাতি করলো, নাম লেখালো। নাম লেখার পরে বিকালবেলা বাইরে হতে দেয় যে আপনারা এখন ঘুরে আসেন। ওখানে বড় ফাঁকা জায়গা আছে, প্লেস আছে, ওখানে সবাই আসে, সবাই বের হয়, বের হয়ে দেখা সাক্ষাৎ করে, যে বিড়ি সিগারেট এগুলো খায় সবাই। ওখানে অনেকজনের তো অনেক পরিচিত, বিশেষ করে আমি তো যে টাইমে ঢুকছি ওখানে অনেক নেতা ফেতা, ব্যাপক নেতা ফেতা ওখানে ভর্তি। ম্যাক্সিমাম, আমি যেহেতু গাইবান্ধার লোক, এখানে ম্যাক্সিমাম নেতা আমার সাথে দেখা হলো। প্লাস তাদের সাথে তারা বললো যে আপনি কেন, আপনি তো কোনো রাজনীতিও করেন না বা এরকম কোনো কাজের সাথে জড়িত না, তা আপনি এ জায়গায় কেন? আমি বললাম যে ভাই আসলে মানুষের উপকার করতে যা, হয়তো কারো কিছু মুখোশধারী লোক আছে, তার হয়তো চোখে আমি পড়ে গেছি এইরকম। আসলে বিষয়টা আমি ক্লিয়ার না, আমি এ জায়গায় কেন, এটা বের হয়ে তারপরে জানতে হবে যে আসলে আমার নামে কেন মামলা দিল, আসলে আমাকে তারা কেন ধরলো, আমি বিষয়টা ক্লিয়ার না। আমি এখান থেকে বের হব, তারপরে বিষয়টা আসলে আমিও জানতে পারবো যে আমি এখানে কেন। তারপরে ওরা আমার দেখলো যে দেখি ধারা কত, ওরা তো এগুলো বোঝে, আমি তো বুঝি না। ওরা ধারা দেখলো, দেখে বললো যে এটা তো নর্মাল ধারা, এটা তো কিলে মারামারির মামলা দিচ্ছে আপনার বাড়ির আশেপাশে কিলে মারামারি। হ্যাঁ, কিলে মারামারি হয়েছে, আমি তাদেরকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছি, এই জন্য হয়তো আপনাকে তারা দিচ্ছে, এটা আপনি বেরোতে পারবেন খুব দ্রুত। তারপরে পরের দিন, একদিন আমাকে রাতে থাকার লাগলো, পরের দিন বের হলাম, বের হয়ে দেখলাম যে অনেক পরিচিত, যে ভাই আপনি তো আজকে বের হবেন, আপনার যে ধারা, আপনি তো আজকে বের হবেন, তে ভাই আমার বাসায় একটু এটা বলেন ভাই। অনেক জনে, আমার আরো কিছু পরিচিত লোক ছিল, তাদের ওয়াইফ নাকি দেখতে যাচ্ছে না, তাকে বের হওয়ার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা বিষয়গুলো বললো যে ভাই অবশ্যই বাসায় যাবেন, মোবাইল নম্বর লিখে দিল অনেকজন, যে আপনার ভাবির সাথে যোগাযোগ করবেন, আমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যেতে বলবেন। অনেকজনের টাকা নাই, বললো যে আমার বাসায় যা বলবেন যেন টাকা দিয়ে যায়, আমি কিছু কিনে খেতে পারতেছি না। অনেকজন বললো যে আমার ভাইকে একটু দেখতে আসতে বলবেন। অনেকজনের ওয়াইফ মামলা দিছে, ওয়াইফের জন্য গেছে, বললো যে ভাই একটু কল দিবেন, আমার এখানে কল দেওয়ার কোনো সিস্টেম নাই। আসলে বর্তমানে একটা সিস্টেম আছে, আগে 20 টাকা ভরতে হয়, একটা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হয়। অনেকজনের মোবাইল নাম্বার মুখস্থ নাই, আসলে রেজিস্ট্রেশন করা ছাড়া ওই মুখস্থ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আবার নিজের আইডি দিয়ে কেনা সিম হতে হবে, তাছাড়া হবে না। 20 টাকা ভরে তারপরে কথা বলতে হবে। যাদের নিজের রেজিস্ট্রেশন করা নাম্বার মনে আছে, তারা ওখানে যা রেজিস্ট্রেশন করে 20 টাকা ভরে কথা বলতে পারে। কিন্তু অনেকজনের আছে নিজের আইডি দিয়ে তোলা কোনো সিমের নাম্বার মনে নাই। ওইরকম 2-4 জন আমাকে লিখে দিল। পরে বিকালবেলা দেখতে পেলাম যে হ্যাঁ, আমার ডাক আসছে যে আপনি চলে যেতে পারেন, আপনার জামিন। পরে বিকালবেলা আমি যখন বের হই, তখন আমার ওই টাকাটা যে জমা ছিল, ও টাকাটাও দিয়ে দিল। পরে টাকাটা নিয়ে বের হয়ে আসলাম। আমি বের হওয়ার পরে যারা আমাকে ঢুকেলো, তারা তো মনে করছিল যে হয়তো আমি 6 মাস বা 1 বছর ওখানে থাকবো। খুব একটা আনন্দ নিয়ে তারা আমাকে ওখানে ঢোকানোর ব্যবস্থা করছিল। কিন্তু আমি পরের দিন যখন বের হই, তাদের মনটা খুব খারাপ, একদম সর্বোচ্চ খারাপ তাদের অবস্থা, যে আমরা এত আশা করিয়া তাকে ঢুকেলাম, সে আবার আজকে বের হয়ে আসলো। ভাই এটা অবশ্য খুব একটা বিষয়, যেটা আমার জীবনে ঘটে গেছে এবং একটা স্মরণীয় বিষয়, যে হঠাৎ করে আমি আমার কাজে গেলাম আর আমাকে ধরিয়া তারা তাদের আইন নাকি আছে, আইনের পালন করলো আর কি। আপনার ঘটনাটি আসলে শুনে একটা প্রবাদ মনে পড়লো, যে উপকারীকে বাঘে খায়। আসলে কথাটা আসলে একদম কার্যকারী ভাবে আমরা মানে বুঝতে পারলাম যে আসলে উনি উপকার করতে গিয়েছিল এক ব্যক্তিকে, কিন্তু সেখানে আসে উনি নিজেই সেখানে বাঘের মুখে পড়ে গিয়েছিল। তো আসলেই মানুষকে এরকম উপকার করলে একটু কষ্ট হতেই পারে। তো তার জীবনের যে কষ্টটা আসলেই ভোলার মতো নয়, এটা আসলে একদম একটা মানে স্মরণীয় একটি যে বিষয়,
তো আমরা এই জন্য তার বিষয়টা আমরা ক্যামেরা বন্দি করে আরো স্মরণীয় করে রাখলাম। তো দর্শক, এই ছিল আমাদের আজকে হায়দার ভাইয়ের সেই স্মরণীয় বিষয়। তো আমরা নেক্সট টাইমে আরো অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।